প্রিয় পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য অনলাইনে পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আমি প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সচেতন থেকে সাবধানতার সাথে চলাচল করে করোনা ভাইরাস থেকে তোমরা মুক্ত আছো। আজকের এই ক্লাসটি ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের জন্য নিবেদিত। বিষয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2, বিষয় কোড ৬৬/৭৬২, ক্লাস নং ৯, অধ্যায় ৯ এবং ১০, এবং গত ক্লাসের একটা টপিকস বাকি আছে, সেই টপিকসটা আজকে পড়ানো হবে। অধ্যায় ৯ হচ্ছে ডিজিটাল ফ্রিকোয়েন্সি পরিমাপ পদ্ধতি, আর অধ্যায় ১০ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার। আমরা ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এই ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার এবং পাওয়ার ফ্যাক্টর মিটার সম্পর্কে আজকে ধারণা লাভ করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের জ্ঞাতব্য বিষয় হচ্ছে ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সি মিটারের গঠন ও কার্যপ্রণালী, ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের টাইম বেস সিলেক্টরের কাজ, ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের বর্ণনা, পাওয়ার ফ্যাক্টর মিটারের মূলনীতি, পাওয়ার ফ্যাক্টর মিটারের প্রকারভেদ, এক ফেজ ডায়নোমিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার গঠন ও কার্যপ্রণালী। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের আজকের জ্ঞাতব্য বিষয় এই বিষয়গুলো আমরা আজকে অধ্যয়ন করব এবং আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখানো হচ্ছে এটা অ্যানালগ মিটার। সাধারণত এটা ইলেকট্রিক্যাল রেজোনেন্স টাইপ হয় অথবা ওয়েস্টার্ন টাইপ হয়ে থাকে। একটা নর্মাল ফ্রিকোয়েন্সি 50 হার্জ শো করছে, আর একটা আমাদের 50 হার্জের চাইতে অনেক কম, অর্থাৎ 48 হার্জ শো করছে। দ্বিতীয় একটা ডিজিটাল ফ্রিকোয়েন্সি, যার রিডিংটা 50 হার্জ দেখানো হচ্ছে। তৃতীয় হচ্ছে একটা পাওয়ার ফ্যাক্টর মিটার, ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটার 0.998 পাওয়ার ফ্যাক্টর শো করছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েস্টার্ন টাইপ ফ্রিকোয়েন্সি মিটারের গঠন ও কার্যপ্রণালী, অর্থাৎ 8.6 গত ক্লাসে বাদ ছিল। ওয়েস্টার্ন টাইপ ফ্রিকোয়েন্সি মিটার মূলত দুই সেট কয়েলের সমন্বয় ঘটে। একটা হচ্ছে এ কয়েল, আর একটা হচ্ছে বি কয়েল। এ কয়েলটা হচ্ছে ইন্ডাকটিভ, এবং এর ইন্ডাকটিভ প্রপার্টি বাড়ানোর জন্য এর সাথে আরো একটা ইন্ডাকট্যান্স এল সিরিজে সংযোগ করা হয়েছে, এবং এই ইন্ডাকটিভ কয়েলের সাথে প্যারালালে একটা রেজিস্ট্যান্স আর এ সংযোগ করা হয়। ঠিক বি কয়েল হচ্ছে রেজিস্টিভ। এই রেজিস্টিভ কয়েলের রেজিস্টিভ প্রপার্টি বাড়ানোর জন্য এর সাথে সিরিজে আরো একটা রেজিস্ট্যান্স আরবি সংযোগ করা হয়, এবং এই বিবি কয়েলের সাথে প্যারালালে একটা এলবি ইন্ডাকট্যান্স প্যারালাল সংযোগ করা। সবসময় মনে রাখবে যে কয়েলটি ইন্ডাকটিভ তার সঙ্গে সিরিজে আর ইন্ডাকটিভ প্রপার্টি বাড়ানোর জন্য আরো একটা ইন্ডাকট্যান্স সিরিজে সংযোগ করাতে হবে, আর যে কয়েলটা রেজিস্টিভ তার সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করতে হবে রেজিস্টিভ প্রপার্টি আরো বাড়ানোর জন্য। আর ইন্ডাকটিভ কয়েলের সাথে, ইন্ডাকটিভ কয়েল সার্কিটের সাথে আমাদের একটা রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করতে হবে, আর রেজিস্টিভ সার্কিটের সাথে একটা ইন্ডাকট্যান্স প্যারালালে সংযোগ করতে হবে। এখন এ এবং বি কয়েল পরস্পর 90 ডিগ্রিতে একটা চরকির মতো পিভট করা থাকে, মাঝখানে ফাঁকা থাকে, এবং সেই ফাঁকা জায়গায় একটা ম্যাগনেটিক চুম্বক শলাকা সংযোগ করা হয়। অর্থাৎ এ কয়েল এবং বি কয়েলে যখন চুম্বকত্ব লাভ করে, সেই চুম্বকত্বের দ্বারা এই ম্যাগনেটিক শলাকাটা আকর্ষিত এবং বিকর্ষিত হয়, মুভ করে। এই চুম্বক শলাকাটা মুভ করে এ এবং বি কয়েলের চুম্বকত্বের উপর নির্ভর করে। চুম্বক শলাকার সাথে একটা ম্যাগনেটিক চুম্বক শলাকার সাথে একটা পয়েন্টার পিভট করা থাকে। সে পয়েন্টারটা নর্মাল ফ্রিকোয়েন্সিতে বা সরবরাহ না থাকলে সাধারণত 50 হার্জের উপর অবস্থান করে। হায়ার ফ্রিকোয়েন্সিতে ক্লকওয়াইজ মুভ করে 50 মুভ করবে পয়েন্টারটা, আর লোয়ার ফ্রিকোয়েন্সিতে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে। অর্থাৎ লোয়ার ফ্রিকোয়েন্সি 49, 48, আর হায়ার ফ্রিকোয়েন্সি 50 হার্জের সাথে 51, 52।
এই হচ্ছে আমাদের একটা মিটারের গঠন। আর পুরো মিটারের সাথে সিরিজে একটা হারমোনিক্স সাপ্রেশন কয়েল অথবা হারমোনিক্স ড্যাম্পিং কয়েল স্থাপন করা হয়। সোর্সের সাথে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা পরিমাপ করব, তাছাড়াও যদি কোনো হারমোনিক্স ফ্রিকোয়েন্সি চলে আসে যে কোনো কারণেই হোক, যুক্ত হয়, তখন এই সিরিজ ইন্ডাক্টরটা অর্থাৎ হারমোনিক্স ড্যাম্পিং কয়েলটা এই হারমোনিক্সটা দূর করে। সেটাই আমাদের ল্যাঙ্গুয়েজের সাহায্যে এখানে বলা হয়েছে যে কয়েল হচ্ছে ইন্ডাকটিভ, এ কয়েল ইন্ডাকটিভ, এল এ হচ্ছে এর সাথে প্যারালালে সিরিজে সংযোগ করা হয়েছে, আর আর হচ্ছে এই ইন্ডাকটিভ সার্কিটের সাথে প্যারালালে সংযোগ করা হয়েছে। বিবি হচ্ছে রেজিস্টিভ কয়েল, আরবি হচ্ছে রেজিস্টিভ কয়েলের সাথে যুক্ত সিরিজ রেজিস্ট্যান্স, আর এলবি হচ্ছে রেজিস্টিভ কয়েলের সাথে প্যারালাল ইন্ডাকট্যান্স। এল হারমোনিক্স ড্যাম্পিং কয়েল, অর্থাৎ হারমোনিক্সটা দূর করে এর আগে আমরা আলোচনা করলাম। আর বিবি কয়েল এর ম্যাগনেটিক অ্যাক্সিসে আনুভূমিক অবস্থান করে। বিবি কয়েলের ম্যাগনেটিক অ্যাক্সিস আনুভূমিক অবস্থান করে, অর্থাৎ বিবি কয়েল হচ্ছে এটা ম্যাগনেটিক অ্যাক্সিস আনুভূমিক, আর এ কয়েলের আনুভূমিক 90 ডিগ্রিতে অবস্থান করে। যখন উভয় কয়েলের ম্যাগনেটিক অ্যাকশন সমান হয়, তখন এদের রেজাল্টেন্ট টর্কের জন্য এই পয়েন্টারটা 45 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা অথবা এই হরিজন্টালের সাথে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন দেখানো হচ্ছে চিত্রের ন্যায় এ এবং বিবি কয়েল পরস্পর 90 ডিগ্রিতে পিভট করা থাকে। উভয় অ্যাক্সিসের কেন্দ্রবিন্দুতে একটি চুম্বক শলাকা পিভটিং করা থাকে। চুম্বক শলাকার সাথে একটা পয়েন্টার পিভটিং করা থাকে। চুম্বক শলাকার সাথে একটা পয়েন্টার পিভটিং করা থাকে। এই যে দেখানো হচ্ছে কার্সারের সাহায্যে, যা নর্মাল, হাই এবং লো ফ্রিকোয়েন্সিতে ক্যালিব্রেটেড স্কেলের উপর অবস্থান করে। এই যে নর্মাল, এটা হচ্ছে হাই, আর এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি ক্যালিব্রেটেড স্কেলের উপর পয়েন্টারটা অবস্থান করে। নর্মাল ফ্রিকোয়েন্সিতে এ এবং বিবি কয়েলের কারেন্ট সমান হয়, কারণ নর্মাল ফ্রিকোয়েন্সিতে এমনভাবে এই মিটারটা ডিজাইন করা হয়, কয়েলের প্যাচ সংখ্যা নেওয়া হয় এবং রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্স ইন্ডাকট্যান্স এমনভাবে নেওয়া হয় যাতে এ কয়েলের ইম্পিডেন্স এবং বিবি কয়েলের ইম্পিডেন্স সমান হয়। ফলে এ কয়েলের কারেন্ট এবং বিবি কয়েলের কারেন্ট সমান হয়। ফলে এ এবং বিবি কয়েলের চুম্বকত্ব একই হয়। ফলে এদের দ্বারা যে টর্ক উৎপন্ন হয়, এ কয়েল এবং বিবি কয়েল দ্বারা যে টর্ক উৎপন্ন হয় সেটা সমান হয়। তখন চুম্বক শলাকাটা 45 ডিগ্রি কোণে অবস্থান করে। চুম্বক শলাকাটা ভার্টিক্যালের সাথেও 45 ডিগ্রি অবস্থান করে, হরিজন্টালের সাথেও 45 ডিগ্রি কোণে অবস্থান করে। এখন উচ্চ ফ্রিকোয়েন্সিতে বলা হচ্ছে যে আইবি ইজ গ্রেটার দেন আইএ, হলে বিবি কয়েলের কারেন্ট বেশি উৎপন্ন হয়। উচ্চ ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ সার্কিট অর্থাৎ এ কয়েল, ইন্ডাকটিভ কয়েল, ইন্ডাকট্যান্স ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বেশি হয়ে যায়, ফলে এ কয়েলের ইম্পিডেন্স বেশি হয়, ফলে এ কয়েলের কারেন্ট কমে যায়। অথবা উচ্চ ফ্রিকোয়েন্সি যেহেতু এটা রেজিস্টিভ কয়েল বিবি কয়েলটা, সুতরাং এর কারেন্টের পরিমাণ তেমন কমে না, অর্থাৎ আইবি ইজ গ্রেটার দেন আইএ হয়। তাহলে বিবি কয়েলের চুম্বক ক্ষেত্র শক্তিশালী হবে এবং এ কয়েলের চুম্বক ক্ষেত্রটা অপেক্ষাকৃত কম শক্তিশালী হবে। ফলে ম্যাগনেটিক নিডলটা অর্থাৎ চুম্বক শলাকাটা অ্যান্টিক্লকওয়াইজ মুভ করে এই বিবি কয়েলের ম্যাগনেটিক অ্যাক্সিসের সাথে দিকে ধাবিত হবে। যখনই বিবি কয়েলের ম্যাগনেটিক অ্যাক্সিস দিকে ধাবিত হয়, তখন পয়েন্টারটা এমনভাবে পিভট করা থাকে যে এটা রাইট দিকে অর্থাৎ হায়ার ফ্রিকোয়েন্সির দিকে এটা মুভ করে হায়ার ফ্রিকোয়েন্সি নির্দেশ করে। যে ফ্রিকোয়েন্সি হায়ার ফ্রিকোয়েন্সি অর্থাৎ উচ্চ ফ্রিকোয়েন্সি আসবে 50 হার্টজের চাইতে, সেই ফ্রিকোয়েন্সিটা নির্দেশ করবে। ঠিক লো ফ্রিকোয়েন্সিতে, ঠিক নিম্ন ফ্রিকোয়েন্সিতে আইএ ইজ গ্রেটার দ্যান আইবি হবে, অর্থাৎ এ কয়েলের কারেন্টটা বিবি কয়েলের কারেন্ট থেকে বেশি হবে। কারণটা হচ্ছে যে এ কয়েলের যেহেতু ফ্রিকোয়েন্সি কম, সেহেতু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কমে যাবে এবং ইম্পিডেন্স কমে যাবে, ফলে এ কয়েলের কারেন্ট বেশি হবে। আর বিবি কয়েল যেহেতু রেজিস্টিভ, তাহলে ওর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স তেমন কমবে না, ফলে আইএটা বেশি হবে এবং আইবিটা কম হবে। তাহলে আইএটা যখন বেশি হবে তখন এ কয়েলের চুম্বকত্বটা বেশি হবে, ফলে চুম্বক শলাকাটি এ কয়েলের লম্ব অ্যাক্সিসের, এ কয়েলের অ্যাক্সিস অর্থাৎ উলম্ব দিকে ধাবিত হবে, অর্থাৎ এটা ক্লকওয়াইজ মুভ করবে। যখনই পয়েন্টারটা এই ক্লকওয়াইজ মুভ করবে অর্থাৎ এই দিকে মুভ করবে পয়েন্টারটা,
ম্যাগনেটিক নিডলটা, তখন এই পয়েন্টারটা অ্যান্টিক্লকওয়াইজ মুভ করে লো ফ্রিকোয়েন্সি শো করবে। এখানে তাই বলা আছে নিম্ন ফ্রিকোয়েন্সিতে IA ইজ গ্রেটার দ্যান IB হলে এ কয়েলের কারেন্ট বেশি, টর্কও বেশি উৎপন্ন হয়। ফলে চুম্বক শলাকা অপেক্ষাকৃত এ কয়েলের ম্যাগনেটিক অ্যাক্সিসের উলম্ব দিকে ধাবিত হয়। ধাবিত হয়ে উভয় কয়েলের লব্ধি টর্কের জন্য দাঁড়িয়ে স্কেলে লো ফ্রিকোয়েন্সি নির্দেশ করে। এই হচ্ছে আমাদের একটা ওয়েস্টার্ন টাইপ ফ্রিকোয়েন্সি মিটারের গঠন এবং কার্যকরী। এবার ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের টাইম বেস সিলেক্টর সার্কিট আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারে মূলত যে ফ্রিকোয়েন্সি মাপতে হবে সেটা ইনপুট এই সিগন্যালটা ইনপুট এই কন্ডিশনিং এ দিতে হবে। সেখানে সেটা স্কমিক ট্রিগারের প্রয়োজনে অ্যাম্পলিফাই হবে, অ্যাম্পলিফায়ার সংযুক্ত থাকে এর ভিতর এবং স্কমিক ট্রিগার থাকে। ফলে এর ভিতর যে সাইনোসয়েডাল ওয়েভ যদি আসে, যে ওয়েভ আসবে সেটা আউটপুটে স্কমিক ট্রিগারে রূপান্তর হবে এবং একটা অ্যান্ড গেট সেই অ্যান্ড গেটের একটা ইনপুটে আসবে। অ্যান্ড গেটের অন্য একটা ইনপুটে অন্য একটা সার্কিট থেকে প্রয়োগ করতে হবে, তার কারণ অ্যান্ড গেটের দুটো ইনপুট না হলে তার আউটপুট শূন্য হবে। তাহলে এই অ্যান্ড গেটের অন্য ইনপুটটা আসবে একটা টাইম বেস সিলেক্টর সার্কিট থেকে। এটা টাইম বেস অসিলেটর বা টাইম বেস সিলেক্টর সার্কিট। সেখানে টাইম বেস সিলেক্টর সার্কিটে আবার টাইম বেস ডিভাইডার্স থাকে এবং টাইম বেস ডিভাইডার থেকে যখন আমরা ফ্রিকোয়েন্সিটা সিলেকশন করে দেব তখন মেইন গেটে যাবে এবং মেইন গেট থেকে যখন এই একটা সিগন্যাল যখন এন্ড গেটে যাবে তখন এই মেইন গেটটা খুলে যাবে এবং ইনপুট থেকে স্মart ট্রিগার অর্থাৎ অরিজিনাল ফ্রিকোয়েন্সি যেটা সেটা স্কমিক ট্রিগারে বা পালসে রূপান্তর হয়ে গেছে, সেটা তখন এন্ড গেটের আউটপুটে যাবে। তা এন্ড গেটের আউটপুটে গেলে তখন এই কাউন্টিং রেজিস্টারের সাহায্যে সেটা গণনা হবে, কাউন্টিং হবে, পরে সেটা ডিসপ্লেতে শো করবে। এখন এই টাইম বেস সিলেক্টর সার্কিটের গঠনটা সম্পর্কে একটু আলোচনা করা যায়। এর প্রধানত একটা ক্রিস্টাল অসিলেটর থাকে, সাধারণত এই ফ্রিকোয়েন্সিটা 1 মেগাহার্টজ, সেটা একটা মাইক্রোওয়েভ ওভেনের ভিতর বসানো থাকে। এর যে ওয়েভটা উৎপন্ন করে সেই ওয়েভটা হচ্ছে সাইনোসয়েডাল দেখানো হচ্ছে এবং যেহেতু ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার একটা স্কমিক ট্রিগার লাগাতে হবে। স্কমিক ট্রিগারের কাজটা হচ্ছে এই সাইনোসয়েডাল ওয়েভটাকে ডিজিটাল ওয়েভে অর্থাৎ এ ট্রেন অফ পালসে একদল পালসে রূপান্তর করবে, অর্থাৎ মোটামুটি স্কোয়ার ওয়েভ তৈরি করে টাইম বেস সিলেক্টর সার্কিটে প্রয়োগ করে। টাইম বেস সিলেক্টর সার্কিটে কয়েকটা সিলেক্টিং সুইচের সাহায্যে কয়েকটা পয়েন্ট থাকে, 1 2 3 4 5 6 7টা পয়েন্ট থাকে। যখনই আমরা প্রথম পয়েন্টটায় আমরা সুইচের প্রথম পয়েন্টটায় নিয়োগ করব তখন সরাসরি 1 মেগাহার্টজ যাওয়াতে এর টাইম হবে 1 মাইক্রোসেকেন্ড। ঠিক এরপরে থাকে একটা ডিভাইডার সার্কিট। সেই ডিভাইডার সার্কিট 10 দিয়ে যদি আমরা 1 মেগাহার্টজকে ভাগ করি তাহলে তার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে 10 গুণ, টাইম পিরিয়ড বেড়ে যাবে 10 গুণ, অর্থাৎ 10 মাইক্রোসেকেন্ড হবে। আবার এই 10 টু দি পাওয়ার 5 আবারও যদি 10 দিয়ে ভাগ করি তাহলে তার টাইম আরো বেড়ে যাবে 100 মাইক্রোসেকেন্ড গুণ হয়ে যাবে। পরবর্তী ডিভাইডারের সাহায্যে আরো 10 গুণ হলে পরে 1000 মাইক্রোসেকেন্ড, 1000 মাইক্রোসেকেন্ড মানে 1 মিলিসেকেন্ড। তো তারপরে পরবর্তী ডিভাইডারের সাহায্যে আমরা আরো 10 দিয়ে ভাগ করে সেই ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিয়ে টাইম আরো 10 মিলিসেকেন্ড, তারপরে 100 মাইক্রোসেকেন্ড, তারপরে ডিভাইডারে পাওয়া যাবে 1 মাইক্রোসেকেন্ড টাইম পিরিয়ড, তারপর ডিভাইডারে পাওয়া যাবে যে 1 সেকেন্ড। এইভাবে টাইম বেস সিলেক্টর সার্কিটের সাহায্যে ডিভাইডারের সাহায্যে আমরা বিভিন্ন টাইম নির্ধারণ করি। এখন টাইম বেস সিলেক্টর সুইচ যদি আমরা 100 মাইক্রোসেকেন্ড দেই, 100 মাইক্রোসেকেন্ড দেয় তাহলে 100 মাইক্রোসেকেন্ড পর পর এই অ্যান্ড গেটটা অফ অন হবে। যখনই অন হবে এই গেটটা তখন এই ফ্রিকোয়েন্সিটা আমাদের আউটপুটে অ্যান্ড গেটের আউটপুটে চলে যায়, কাউন্টিং মেকানিজম হয়ে ডিসপ্লেতে চলে যাবে। এইভাবে টাইম বেস সিলেক্টর সার্কিটটা কাজ করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ডিজিটাল টাইম বেস সিলেক্টরের কাজ আমরা যে চিত্রের সাহায্যে আলোচনা করলাম সেটা ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা এখানে লেখা আছে, তবু আমরা একটু পড়ে যাই। কোন নির্দিষ্ট অজানা সিগন্যাল ফ্রিকোয়েন্সি নির্ণয়ের জন্য অ্যান্ড গেটকে নির্দিষ্ট সময় পর পর অপন করার মধ্যবর্তী সময়কে টাইম বেস বলে। অর্থাৎ টাইম বেস বলবো হচ্ছে যে অ্যান্ড গেটকে
এই অ্যান্ড গেটটাকে অন করার যে মধ্যবর্তী সময় সেটা নির্ভর করবে টাইম বেস ইলেকট্রিক সার্কিটের টাইমের উপর। যে সময় নির্ধারণ করবে সেটাকে বলা হয় টাইম বেস। আর এই টাইম বেস যে সময়টা নির্ধারণ করবে যে সার্কিটটা, সেই সার্কিটকে বলা হয় টাইম বেস ইলেকট্রিক সার্কিট। টাইম বেস ইলেকট্রিক সার্কিটে একটি ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করা হয়, যাকে ক্লক অসিলেটর বলে। এই অসিলেটর সর্বদা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে। ক্লক অসিলেটর ফ্রিকোয়েন্সি 1 মেগাহার্টজ উৎপন্ন করে একটি স্কমিক ট্রিগারে প্রেরণ করা হয়। স্কমিক ট্রিগার উক্ত ফ্রিকোয়েন্সিকে একদল পালচে বা স্কয়ার ওয়েভে রূপান্তর করে। ক্যাসকেডেড ডিকেড ডিভাইডারের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়। পালচে রূপান্তর করে ক্যাসকেডেড ডিকেড ডিভাইডারের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়। প্রতিটি ডিভাইডারের ফ্রিকোয়েন্সিকে 10 দ্বারা ভাগ করে, অর্থাৎ সময়কে 10 দ্বারা গুণ করে দেয়। সিলেক্টর সুইচের মাধ্যমে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের স্কমিক ট্রিগার ও গেট কন্ট্রোল ফ্লিপ ফ্লপ সার্কিটের মাধ্যমে এন্ড গেটকে পর্যায়ক্রমে অন করে আউটপুটে পরিমাপ ফ্রিকোয়েন্সি প্রদর্শন করে। এইভাবে টাইম বেস সিলেক্টর সার্কিটটা কাজ করে আমাদের ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারে আউটপুটে ফ্রিকোয়েন্সিটা নিয়ে যায় এবং সেটা ডিসপ্লেতে প্রদর্শন করার ব্যবস্থা করে। এখানে বলা হচ্ছে ক্লক অসিলেটর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 মেগাহার্টজ। দেখানো হচ্ছে যে কিভাবে টাইমটা 10 গুণ করে। তাহলে তার টাইম পিরিয়ড হচ্ছে t = 1/f, তাহলে 1/1 × 10⁶ = 1 মাইক্রোসেকেন্ড। 1 মাইক্রোসেকেন্ড। এবং 1 নং ডিভাইডারের আউটপুট ফ্রিকোয়েন্সি তাহলে 1 নং ডিভাইডারের যে ফ্রিকোয়েন্সিটা 10 দিয়ে ভাগ হবে ডিভাইডারের সাহায্যে, তাহলে আউটপুট ফ্রিকোয়েন্সি হলো 10⁵ হার্টজ। তাহলে টাইম পিরিয়ড t = 1/f, এখান থেকে 10 মাইক্রোসেকেন্ড। এবং 2 নং ডিভাইডারের ফ্রিকোয়েন্সি যেহেতু 10 দিয়ে ভাগ হলে পরে আরো 10 গুণ কমে যাবে, ফলে টাইম পিরিয়ড 1/f করলে পরে আমাদের 100 মাইক্রোসেকেন্ড হয়ে যাবে। 3 নং ডিভাইডারের আউটপুট ফ্রিকোয়েন্সি 10⁻³ হবে এবং টাইম পিরিয়ড হয়ে যাবে 1/1 × 10⁻³ = 1 মিলিসেকেন্ড। এরকম 4 নং ডিভাইডারের আউটপুট ফ্রিকোয়েন্সি হবে 10 মিলিসেকেন্ড। 5 নং ডিভাইডারের আউটপুট ফ্রিকোয়েন্সি হবে 100 মিলিসেকেন্ড এবং 6 নং ডিভাইডারের আউটপুট ফ্রিকোয়েন্সি হবে 1 সেকেন্ড। অর্থাৎ সিলেক্টিং সুইচে টাইম বেস সিলেক্টর সার্কিটে সিলেক্টিং সুইচের অবস্থান পর্যায়ক্রমে 1 মাইক্রোসেকেন্ড, 10 মাইক্রোসেকেন্ড, 100 মাইক্রোসেকেন্ড, 1 মিলিসেকেন্ড, 10 মিলিসেকেন্ড এবং 100 মিলিসেকেন্ড ও 1 সেকেন্ড পর পর অন গেটকে পর্যায়ক্রমে অফ অন করে আউটপুটে ফ্রিকোয়েন্সিটা প্রদর্শন করে। এইভাবে টাইম বেস সিলেক্টর সার্কিটটা কাজ করে। এখানে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের আমরা বর্ণনা অ্যাকচুয়ালি টাইম বেস সিলেক্টর সার্কিটের সাহায্যে বর্ণনা করা হয়ে গেছে, তবুও আমরা আবার একটু রিপিট করি। সেটা হচ্ছে একটা ইনপুট সিগন্যাল আসবে, সেটা একটা অ্যাম্পলিফায়ারের সাহায্যে সেটা প্রয়োজনে অ্যাম্পলিফাই করবে। আর অ্যাম্পলিফাই যে সিগন্যালটা সাধারণত এখানে সাইনোসয়েডিয়াল ওয়েভ হয়, সেই সাইনোসয়েডিয়াল ওয়েভ স্কমিক ট্রিগারে যাবে। স্কমিক ট্রিগারের আউটপুটটা হবে স্কয়ার ওয়েভ বা একদল পালস, এ ট্রেন অফ পালস, সেটা এন্ড গেটে যাবে। এন্ড গেটের অন্য ইনপুটটা আসবে টাইম বেস সিলেক্টর সার্কিট। আগে আলোচনা করা হচ্ছে টাইম বেস সিলেক্টর সার্কিটে 1 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডিয়াল উৎপন্ন হবে, স্কমিক ট্রিগারের সাহায্যে সেটা স্কয়ার ওয়েভে রূপান্তর করা হবে। পরে ডিভাইডারের সাহায্যে আমরা সিলেক্টর সুইচের 7টা পয়েন্টে 7টার সময় আমরা নির্ধারণ করে দেওয়া হয় ডিভাইডিং সার্কিটের সাহায্যে। এখন দেখা যাক যে টাইম বেস সিলেক্টর সুইচটা আমাদের 100 মাইক্রোসেকেন্ডে আছে। তাহলে 100 মাইক্রোসেকেন্ড স্কমিক ট্রিগারের মাধ্যমে গেট সার্কিট ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে গেট, তাহলে গেট সার্কিট ফ্লিপ ফ্লপের মাধ্যমে আমাদের এন্ড গেটে যাবে। তাহলে 100 মাইক্রোসেকেন্ড পর পর এই এন্ড গেটটা অন হবে। তাহলে এন্ড গেটটা অন হলে পরে তাহলে আউটপুট বা ডিসপ্লেটা বা কাউন্টারে এটা আবার ডেসিমেল সংখ্যায়, ডিজিটাল সংখ্যাটাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করে এখানে ডিসপ্লেতে শো করবে। পাশে একটা 5 টাইমার দিয়ে একটা ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের সার্কিট দেখানো হয়েছে। সেখানে হচ্ছে ইনপুট একটা 0.1 মাইক্রোফ্যারাড সাহায্যে দেখানো হয়েছে। R1 R2 হচ্ছে পটেনশিয়াল ডিভাইডার, আর 8 এবং 4 হচ্ছে এটা 5 থেকে 15 ভোল্ট আর কি
এখানে এক্সাইটিং ভোল্টেজ বা বায়াসিং ভোল্টেজ প্রয়োগ করা হয়। টাইমারে প্রয়োগ করলে আরও ক্যাপাসিট্যান্স C2, C3 এরকম বিভিন্ন রকম আরও রেজিস্ট্যান্স হচ্ছে 10K, 4.7K এগুলো আছে। এর যখনই আমরা ইনপুটে সাপ্লাই দেব, এই টাইমার সার্কিটই এই সার্কিটের সমন্বয়ে আমাদের ফ্রিকোয়েন্সিটা ডিজিটালি রূপান্তর করে সেটা আমাদের আউটপুটে শো করবে। এ হচ্ছে আমাদের ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের মোটামুটি গঠন এবং কার্যপ্রণালী। তা ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা আবার একটু রিপিট করি। ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারে দুটি সিগন্যাল কাজ করে। ইনপুট সিগন্যাল যার ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হবে। ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের সাহায্যে যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হবে সে সিগন্যালকে প্রথমে একটি অ্যাম্পলিফায়ার দ্বারা বর্ধিত করা হয়। বলাই হয়েছে উক্ত বিবর্তিত সিগন্যালকে স্কমিক ট্রিগার দ্বারা একদল পালসে বা স্কোয়ার ওয়েভে রূপান্তর করে স্টার্ট স্টপ গেটে প্রেরণ করা হয়। স্টার্ট স্টপ গেটের দ্বিতীয় ইনপুটটি আসে একটি টাইম বেস সিলেক্টর সার্কিট থেকে। অ্যান্ড গেটকে নির্দিষ্ট সময় পরপর অফ এবং অন করে কাউন্টারে সিগন্যালের ফ্রিকোয়েন্সি প্রেরণ করে। কাউন্টার তা গণনা করে এবং ডিসপ্লে ফ্রিকোয়েন্সি প্রদর্শন করে। গেটিং সিগন্যাল কাউন্টারে গণনার সময়কাল নির্ধারণ করে। টাইম বেস সিলেক্টর সুইচ হতে প্রথম আউটপুট স্কমিক ট্রিগার ও গেট কন্ট্রোল ফ্লিপ ফ্লপ এর মাধ্যমে মেইন গেটে প্রেরণ করা হয়। ইনপুট সিগন্যাল এবং গেটিং সিগন্যালের মাধ্যমে অ্যান্ড গেট অন হয়ে যায়, ফলে ইনপুট সিগন্যাল ট্রিগার পালস কাউন্টারে প্রবেশ করে। কাউন্টারে পালসের সমষ্টি গণনা করে। এটা চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত পরবর্তী পালস ফ্লিপ ফ্লপে আসে। এ সময় গেট কন্ট্রোল সার্কিট হয়ে যায় এবং কোনো ইনপুট পালস কাউন্টারে যেতে পারে না, ফলে কাউন্টার গণনা বন্ধ করে যায়। টাইম বেস সিলেক্টর সুইচ অন্য পজিশনে দিলে একই প্রক্রিয়ায় কাউন্টার আবার গণনা শুরু করে এবং ডিসপ্লেতে ফ্রিকোয়েন্সি প্রদর্শন করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, টাইম বেস সিলেক্টর সার্কিটটা কিভাবে কাজ করে এটা আমরা আগে দেখেছি। যে টাইম বেস সিলেক্টর সার্কিটটা ওই যে 1 মাইক্রোসেকেন্ড, 10 মাইক্রোসেকেন্ড, 100 মাইক্রোসেকেন্ড, 1 মিলিসেকেন্ড, 10 মিলিসেকেন্ড, 100 মিলিসেকেন্ড এবং 1 সেকেন্ড পর পর অ্যান্ড গেটকে পর্যায়ক্রমে অন করে আউটপুটের ফ্রিকোয়েন্সিটা প্রদর্শন করে। এবার আসি পাওয়ার ফ্যাক্টর মিটার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই জানো যে পাওয়ার ফ্যাক্টর মিটার কাকে বলে। পাওয়ার ফ্যাক্টর মিটার হলো এক ধরনের ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করা যায়। ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটার হলো যে মিটারের সাহায্যে পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করে এর পরিমাপকে ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়, তাকে ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটার বলে। এই মিটারে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ব্যবহার করে সাইনোসয়েডিয়াল সিগন্যালকে পালসে রূপান্তর করে বিভিন্ন ধাপে ইলেকট্রনিক সার্কিটে প্রয়োগ করে ডিজিটাল ডিসপ্লের সাহায্যে ডেসিমাল নাম্বারে প্রকাশ করা হয়। চিত্রে একটা ডিজিটাল অ্যানালগ পাওয়ার ফ্যাক্টর মিটার দেখানো হয়েছে। এটা কসফাই সাধারণত লেখা থাকে অথবা এখানে পাওয়ার ফ্যাক্টর মিটার লেখানো থাকে। আর একটা ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটার দেখানো হয়েছে, সেটা হচ্ছে কসফাই দেখানো হয়েছে এবং 0.998। এখানে পাওয়ার ফ্যাক্টর মিটার রিডিংটা দেখানো হচ্ছে 0.82 বা 0.78 বা 0.77 এর মতো এরকম আসবে। আর এখানে দেখানো হচ্ছে 0.998। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে অ্যানালগ পাওয়ার ফ্যাক্টর মিটারে আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করে। সার্কিটের লোড যখন ইন্ডাকটিভ লোড হবে তখন পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং নির্দেশ করবে, কাটাটা ল্যাগিং এর দিকে যাবে। আর যদি লিডিং হয় অর্থাৎ ক্যাপাসিটিভ লোড হয় তাহলে লিডিং এর দিকে যাবে। আর যদি পিওর রেজিস্টিভ লোড নাও তাহলে এই পয়েন্টারটা 1 শো করবে। ঠিক এটাও তাই, যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে রেজিস্টিভ লোডে পাওয়ার ফ্যাক্টর 1 নির্দেশ করবে, ল্যাগিং হলেও একের চাইতে কম মান ইন্ডাকটিভ লোডের মান অনুসারে, ইম্পিডেন্স অনুসারে, পাওয়ার ফ্যাক্টর অনুসারে। আর ক্যাপাসিটিভ হলে পরও ভগ্নাংশ প্রকাশ করবে। তবে আধুনিক ভালো এখানে ল্যাগিং লিডিং যে লিড ল্যাগ লেখা থাকে। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে এলইডি আছে, এলইডি শো করবে এখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে না লিডিং পাওয়ার ফ্যাক্টর আছে না ইউনিটি পাওয়ার ফ্যাক্টর তো অনিশ্চয় করবে। এইভাবে পাওয়ার ফ্যাক্টর মিটার আমাদের এর মূলনীতি বা এইভাবে কাজ করে। অ্যানালগ পাওয়ার ফ্যাক্টর মিটার কানেকশন ডায়াগ্রাম। অ্যানালগ পাওয়ার ফ্যাক্টর মিটার সাধারণত দেখানো হচ্ছে এটা সিঙ্গেল ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার। একটা ওয়াট মিটারের মতো পিসি থাকে এবং সিসি থাকে। লাইন থেকে সিসিটা হচ্ছে সিরিজে সংযোগ করা হয় আর পিসিটা প্যারালালে সংযোগ করা হয়। এইটাই যদি প্যানেল টাইপ মিটার হয় তাহলে পিসিতে একটা পিটির সাহায্যে
পটেনশিয়াল ট্রান্সফর্ম বা ভোল্টেজ ট্রান্সফর্মের সাহায্যে পিসিতে প্রয়োগ করা হয় ভোল্টেজটা কমিয়ে, আর সিসিতেও কারেন্টটা কমিয়ে কম কারেন্ট প্রয়োগ করা হয়, তখন এই পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করবে। তাহলে একটা প্যানেল টাইপ হতে পারে যেখানে সিটিপিটি ব্যবহার করা হয়, আর একটি সরাসরি যদি কম ভোল্টেজের হয় আমাদের রেটেড ভোল্টেজের, তাহলে সেখানে সিটিপিটি ব্যবহার করার দরকার নেই। ঠিক সিঙ্গেল ফেজ সার্কিটে একটা পাওয়ার ফ্যাক্টর দেখানো হচ্ছে, এখানে হচ্ছে কমান, এখানে সোর্স প্রয়োগ করতে হবে, এখানে 1 অ্যাম্পিয়ার এবং 5 অ্যাম্পিয়ারের মধ্যে নির্দেশিত আছে। তাহলে 1 অ্যাম্পিয়ার আর 5 অ্যাম্পিয়ার মাপার জন্য 5 অ্যাম্পিয়ার থেকে লোডে যাবে, আর এখান থেকে P2 এবং P3 শর্ট করে দিয়ে সিঙ্গেল ফেজের জন্য এটা লোডে যাবে। এইভাবে এক ধরনের পাওয়ার ফ্যাক্টর বিভিন্ন সার্কিট বিভিন্ন ধরনের সংযোগ করা হয়। 3 ফেজ হলে ঠিক একটা লাইন আমাদের কমানে আসবে, আর একটা 5 অ্যাম্পিয়ার থেকে লোডে দিয়ে আছে, বাকি দুটো লাইন P2 এবং P3 এর সাথে সংযোগ করা হবে। এইভাবে তোমরা সার্কিট ডায়াগ্রাম দেখে সার্কিট অনুসারে পাওয়ার ফ্যাক্টর মিটার কানেকশন দেখবে, খুবই ইম্পর্টেন্ট এগুলো, বাস্তব জীবনে কাজে লাগবে, সুতরাং কানেকশন গুলো খুব ভালো করে মনে রাখবে। পাওয়ার ফ্যাক্টর মিটার হলো কোনো এসি সার্কিটের ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর হলো কোনো এসি সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইন মান। পাওয়ার ফ্যাক্টরের সূত্র হলো cos phi = R/Z P/VI, অর্থাৎ প্রকৃত পাওয়ার বা ভোল্ট অ্যাম্পিয়ার, অ্যাপারেন্ট পাওয়ার অর্থাৎ ওয়াট ভাগ হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। পাওয়ারকে এক ফেজ এবং কারেন্টের গুণফল দ্বারা, পাওয়ারকে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল দ্বারা ভাগ করলে পাওয়ার ফ্যাক্টর পাওয়া যাবে, অর্থাৎ সার্কিটের ওয়াটকে ভোল্ট অ্যাম্পিয়ার দ্বারা ভাগ করলে পাওয়ার ফ্যাক্টর পাওয়া যাবে। পাওয়ার ফ্যাক্টর মিটার 3 প্রকার হয়ে থাকে সাধারণত। এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 3 প্রকার হয়ে থাকে, তোমরা জানো। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, রেজিস্টিভ লোডে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইন্ডাকটিভ লোডের কারেন্ট ভোল্টেজ থেকে ফাই কোণে ল্যাগ করে, এই ধরনের সার্কিটের পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে। আরেকটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, ক্যাপাসিটিভ লোডে কারেন্ট ভোল্টেজকে ফাই কোণে লিড করে, এ ধরনের সার্কিটের পাওয়ার ফ্যাক্টরকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে। পাওয়ার ফ্যাক্টর পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার। ওয়াট মিটারের মতো পাওয়ার ফ্যাক্টর মিটারও কারেন্ট এবং প্রেসার কয়েল থাকে, যার সংযোগ এর আগে একটা স্লাইডে দেখানো হয়েছে। অ্যানালগ পাওয়ার ফ্যাক্টর মিটারে স্কেল, ইউনিটি, ল্যাগিং এবং লিডিং এ দাগাঙ্কিত থাকে, পূর্বে আলোচনা করা হয়েছে। ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটার সরাসরি সংখ্যা মানে পার্ট নির্দেশ করে বা পার্ট দেয়। পাওয়ার ফ্যাক্টর মিটারের প্রকার ভেদ আসা যাক। পাওয়ার ফ্যাক্টর মিটার হচ্ছে সিগন্যাল অনুসারে পাওয়ার ফ্যাক্টর মিটার 2 প্রকার, অ্যানালগ পাওয়ার ফ্যাক্টর মিটার, 2 হচ্ছে ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটার। পাওয়ার সরবরাহ অনুসারে পাওয়ার ফ্যাক্টর মিটার 2 প্রকার, যথা এক ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার, আর একটা হচ্ছে 3 ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার। এটা হচ্ছে একটা এক ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার, আর একটা 3 ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার, 3টে লাইন থেকে সরবরাহ করা হয়, এটা ফেজ এবং নিউট্রাল থেকে সরবরাহ করা হয়। কার্যনীতি অনুসারে পাওয়ার ফ্যাক্টর মিটার আবার 2 প্রকার, যথা ইলেকট্রোডাইনামোমিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার। ইলেকট্রোডাইনামোমিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার আবার 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ ডায়নামোমিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার, আর একটা হচ্ছে 3 ফেজ ডায়নামোমিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার। তা কার্যনীতি অনুসারে পাওয়ার ফ্যাক্টর মিটার 2 প্রকার, যথা ইলেকট্রোডাইনামোমিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার, আর হচ্ছে মুভিং আয়রন টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার। মুভিং আয়রন টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার আবার 2 প্রকার, যথা রোটেটিং ফিল্ড টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার, আর হচ্ছে অল্টারনেটিভ ফিল্ড টাইপ পাওয়ার ফ্যাক্টর। রোটেটিং ফিল্ড টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটারে সাধারণত এই যে একটা মুভিং ভেন বা চাকতি থাকে এবং 3টা কয়েল থাকে, A1, A2, A3। 3টা লাইন থেকে সিটির সাহায্যে কয়েলগুলো এক্সাইট করলে এখানে একটা ঘুরন্ত চুম্বক ক্ষেত্র তৈরি হয়, যার দরুন এই মুভিং ভেনটা ভিটা মুভ করে পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করে। আর অল্টারনেটিভ ফিল্ড টাইপ হলে পরে এখানে 3টা ফেজ থেকে 3টা কয়েল B1, B2, B3 তে সরবরাহ দেওয়া হয় এবং তার ভিতর 3টা সিলিন্ডার থাকে, C1, C2, C3। তখন C1, C2, C3 তে টর্ক উৎপন্ন হয় এবং টর্ক উৎপন্ন হয়ে এই পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করে, এবং এক্ষেত্রে একটা ফিক্সড কয়েলে সরবরাহ দিতে হয় একটা যে কোনো লাইন থেকে, আর L1, L2, L3 লাইন থেকে B1, B2, B3 3টা কয়েলে সরবরাহ দেওয়া হয়। সরবরাহ দিলে পরে C1, C2, C3 তে
বিভিন্ন ডিরেকশনে যে টর্ক উৎপন্ন, তাহলে রেজাল্ট্যান্ট টর্কের জন্য পাওয়ার ফ্যাক্টর অনুসারে পয়েন্টারে পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করে। তবে এই অল্টারনেটিং ফিল্ড টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটারকে নেলডার লিম্পম্যান পাওয়ার ফ্যাক্টর মিটার বলে। তোমরা এটা খুব ভালো করে পড়বে। এরপরে আমরা দেখানো হচ্ছে যে ডায়নামিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর, সিঙ্গেল ফেজ ডায়নামিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার, আর একটা হচ্ছে 3 ফেজ ডায়নামিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার। এর পরবর্তীতে আমরা আলোচনা করব হচ্ছে মূল্যায়ন হচ্ছে ওয়েস্টার্ন টাইপ ফ্রিকোয়েন্সি মিটারের সিরিজ ইন্ডাক্টরের কাজ কি। এটা হারমোনিক্স দূর করা, সোর্সের সাথে যদি কোনো হারমোনিক্স থাকে সেই হারমোনিক্সটা দূর করে দেয়। ডিজিটাল ফ্রিকোয়েন্সিটার টাইম বেস কি? টাইম বেস সার্কিটে কোন ধরনের অসিলেটর ব্যবহৃত হয়? কোন নির্দিষ্ট অজানা সিগন্যাল ফ্রিকোয়েন্সি নির্ণয়ের জন্য অ্যান্ড গেটকে নির্দিষ্ট সময় পরপর অফ এবং অন করার মধ্যবর্তী সময়কে টাইম বেস বলে। আর যে সার্কিটের সাহায্যে যেটা করা হয় সেটাকে টাইম বেস সার্কিট বলে। টাইম বেস সার্কিটে ক্রিস্টাল অসিলেটর ব্যবহৃত হয়, যাকে ক্লক অসিলেটর বলে। ডিজিটাল ফ্রিকোয়েন্সি ইসকমিক ট্রিগারের কাজ কি? ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারে ইসকমিক ট্রিগার সিগন্যালকে একদল পালসে বা স্কয়ার ওয়েভে রূপান্তর করে ক্যাসকেডেড ডিকেড ডিভাইডারের মধ্য দিয়ে প্রবাহিত করে। কার্যনীতি অনুসারে পাওয়ার ফ্যাক্টর মিটার কত প্রকার ও কি কি? কার্যনীতি অনুসারে পাওয়ার ফ্যাক্টর মিটার দুই প্রকার, যথা ইলেকট্রোডাইনামিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার, এর আবার এক ফেজ ডায়নামিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার, আর একটা হচ্ছে 3 ফেজ ডায়নামিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার, আর একটা হচ্ছে মুভিং আয়রন টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার, একটা হচ্ছে রোটেটিং ফিল্ড টাইপ, আর একটা হচ্ছে অল্টারনেটিং ফিল্ড টাইপ। এই হচ্ছে মোটামুটি পাওয়ার ফ্যাক্টর মিটারের সম্পর্কে আমাদের মূল্যায়ন। এগুলো পড়লেই তোমাদের পরীক্ষায় কাজ দেবে এবং বাস্তব জীবনেও তোমরা কাজ দেবে। এবার বাড়ির কাজ, তোমরা এগুলো খুব ভালো করে পড়ে নেবে, তার কারণ পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সি মিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের টাইম বেস সার্কিটের বর্ণনা করো। ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের ব্লক ডায়াগ্রামের কার্যপ্রণালী বর্ণনা করো। পাওয়ার ফ্যাক্টর মিটারের শ্রেণী বিন্যাস করো। এক ফেজ ডায়নামিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটারের কার্যপ্রণালী বর্ণনা করো। দেখাও যে পাওয়ার ফ্যাক্টর মিটারে বিক্ষেপণ কোণ লোডের ফেজ কোণের সমান, অর্থাৎ প্রমাণ করো থিটা ইজ ইকুয়াল টু পাই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে সময়ের জন্য আমরা এই শেষের 5 এবং 6 নাম্বারটা আমরা আগামী ক্লাসে এই টপিকটা আলোচনা করব। আগামী দিনের ক্লাস হচ্ছে অ্যাকচুয়ালি অধ্যায় হচ্ছে 10, পাওয়ার ফ্যাক্টর মিটার গঠন ও অপারেশনের মূলনীতি। এটা তোমরা একটু পারলে দেখে আসবে। আজকে শুরু করে দিলাম, আগামী দিন আমরা ডিটেলস পড়াবো 10 নম্বর চ্যাপ্টার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সবাই সাবধানে থাকো, সবাই করোনা মুক্ত থাকো। ওকে।